হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে খুবই মজার একটি গল্প শোনাবো। তো আমি বুঝতাম যে বিয়ে নামের জিনিসটা কী, বা বিয়ে হলে পরের বাড়িতে চলে যায়। তবে থেকেই আমি ভাবতাম যে আমি দেশে অবস্থান করা এমন কোনো ছেলেকে বিয়ে করব না, যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে। আমি সবসময় একটি বিদেশে ছেলেকে বিয়ে করব। যাই হোক, আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, তখন তো বাড়ি থেকে বিয়ের কথা। তো আমার বিয়ে ঠিক করেছে হচ্ছে যে একটা ব্যবসায়ী লোককে দিয়ে। তখন আমি বাধ্যতামূলক নিজের মুখে স্পষ্টভাবে নিজের বাড়িতে জানিয়ে দিই, আমি যদি আমাকে যদি তোমাদের বিয়ে দিতেই হয়, অবশ্যই একটি প্রবাসী ছেলের সঙ্গে আমাকে তোমরা বিয়ে দিবা। তো যাক, আমার যেমন স্বপ্ন ছিল তেমনই পূরণ করেছে। সেই বিয়ের কথাবার্তা ক্যান্সেল করে ওই বিয়েটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমার সাথে সত্যিই একজন প্রবাসী ছেলের বিয়ে হয়। ও হচ্ছে ইটালি প্রবাসী। যখন আমার বিয়ে ভেঙে গেল, তার 3 মাস পরে হচ্ছে ও দেশে এসেছিল। আসার পরে এই তো খোঁজ খবর নিয়ে টিয়ে ওরাও মেয়ে দেখতে বের হয়েছে, ছেলেকে বিয়ে করাবে, বা আমাদের বাড়ি থেকেও খোঁজ ছিল এরকম একটা। যাকগে, ফাইনালি আমার রানার সঙ্গে বিয়ে হয়ে যায়। ওর নাম ছিল রানা। রানার সঙ্গে বিয়ে হয়ে গেল। রানা ছিল একজন ইটালি প্রবাসী। রানার শুধু মা ছিলেন। তো ওর বাবা একটু অসুস্থ টাইপের ছিলেন। যাই হোক, মা বাবার দুজনারই উপস্থিতিতে আমাদের বিয়ে কমপ্লিট হয়। হওয়ার পরে আমার স্বামী মাত্র 2 মাস ছিল দেশে। 2 মাস পরেই সে আবার সেই দূরপ্রবাসে চলে যায়। আমি বাড়িতে একা একাই থাকি। এভাবেই আরও 2টা বছর কেটে গেল। আমার স্বামী আবারও আসলো। আসার পর সে 1 মাস অবস্থান করলো দেশে। তারপর সে আবার চলে গেল। ওর যাওয়ার পরপরই হচ্ছে আমার শাশুড়ি মারা যায়। তখন আমার বিয়ের 2.5 বছর চলছিল। আমার বিয়ের 2.5 বছর শেষ হওয়ার দিকেই ছিল, তখনই আমার শাশুড়ি মা মারা গেল। যাওয়ার পরে আমার স্বামী আবারও চলে আসলেন। আসার পর তার শেষ কার্য সমাপ্তি ঘটার পর সে তখন 16 দিন অবস্থান করেছিল দেশে। সে চলে যায়। যাওয়ার পর আমার স্বামী আমাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়, সেটা হচ্ছে, দেখো, এতদিন যা হবার হয়েছে, যা থাকার ছিল, যা না থাকবার সেটা ছিল না, তাতে কোনো সমস্যা নেই আমার। তবে একটা জিনিস খেয়াল রেখো, আমার বাবা এখন বৃদ্ধ, তার উপরে বিধবা, তার সঙ্গী চলে গেছে, মানে আমাদের শাশুড়ি মা চলে গেছে। তুমি খেয়াল রেখো বাবার কখন কি লাগে না লাগে, টাকা পয়সা যখন যা চায় দিও, কখনো হেলা করো না। আমি বললাম, অবশ্যই, তুমি তার ছেলে। তাছাড়া আমিও তো এবারের বউ, আমারও তো দায় দায়িত্ব আছে। তুমি একটা মাত্রই ছেলে তার, তুমি ওসব নিয়ে টেনশন করো না, আমি দেখব। এই বলে আমার স্বামীর সঙ্গে আমি কথাবার্তা বলে ফোন রেখে দিই। কিছুদিন যাওয়ার পরে, মাস 3 কাটার পরে, আমার স্বামী তো ফোনের মধ্যে এটা ওটা বলেই। সেটা শোনার পর তো আমার মাথা তো এমনি মানে আউলায়া ঝাউলায়া থাকে। যাই হোক, তো মাস 3 যাওয়ার পরে আমার শ্বশুর হচ্ছে বেশ টাকা পয়সা নেওয়া শুরু হলো। যখন মাসটা শেষ হয়ে যায়, যখন মোটা অঙ্কের টাকা হচ্ছে ওনার ছেলে পাঠায়, তখন হলো সে আমার কাছ থেকে প্রতিবারই 10,000 টাকা করে নিত। 10,000 টাকা নিয়ে 2-3 দিনের জন্য কোথায় যে উধাও হয়ে যেত, আর আসতো না বাসায়। ঠিক 2 দিন বা 3 দিন পরে বাসায় আসতো। যাক, এভাবেই আরও 6টা মাস চলে গেল। যাওয়ার পরে আমার শ্বশুরকে আমি জিজ্ঞাসা করলাম যে, বাবা, আপনি টাকা নেন তো ভালো কথা, এই 10,000 টাকা নিয়ে কোথায় উধাও হয়ে যান? আপনার তো আর কোনো খোঁজ খবর থাকে না। বললো, আমার লাগে, প্রয়োজন, এই জন্য নেই। তো ভেবেছি এই মাসে টাকাটা দিয়ে আমি ওনাকে ফলো করব, উনি আসলে যায়টা কোথায়। পরে হ্যাঁ, সত্যি সত্যি আমি ওনাকে টাকা দিলাম। দেওয়ার পরে আমি ওনার পিছু নিলাম। পিছু নিয়ে দেখলাম কি, একটা হোটেলে যায় উনি। হোটেলে 2-3 দিন থাকে। ওনার বেশ কিছু পরিচিত মেয়ে আছে, তাদের সাথে হলো ওই যে, বোঝো না, টাকুম টুকুম করে সময় কাটায়। এভাবেই যাচ্ছিল। তারপরে হোটেল ভাড়া, মেয়েদের বিল টিল দিয়ে উনি শূন্য পকেটে বাসায় ফিরত। যাক, সবটা দেখে নিলাম। তো আপনি যত যাই বলেন, আমার স্বামীর কষ্ট করা টাকা আমার তো কষ্ট হয়, তাই না?
তখন আমার বলতেছে, বাপুরে আমার কাজ আমি সারতে যাই, তুমি তুমি কি আমার কাজটা সেরে দিবে? হ্যাঁ, তাহলে তোমার স্বামীর টাকাটাও থেকে যেত। আমি বললাম, কি বলছেন আপনি এসব? টাকাটাও আহ, আমি সেরে দেবো মানে কী কাজ সেরে দেবো? বলে, ওই যে কাজের জন্য আমি হোটেলে যাই। হ্যাঁ, আমি বললাম, বাবা এসব আপনি কী বলছেন? বলছে, হ্যাঁ ঠিকই তো বলছি, তুমি এতক্ষণ ধরে বলছো, আমি বলবো না? তোমাদের সুবিধের জন্যও এখন তো মাত্র 10,000 টাকা হলেই হয়ে যায়, তখন যে সম্পত্তির কত বড় বাটোয়ারা হবে সেটা বোঝো না তুমি? দাও দাও দাও, টাকা 200 দাও। দিলাম, নিয়ে চলে গেল। যাই হোক, যার পরে এখন শ্বশুর আবারও ঘুরে এলো, চায়ের দোকানে গেল, চার দোকানে চাটা খেয়ে বাড়িতে এসলো। ততক্ষণ আমি ওর ছেলের সাথে কথা বললাম, রানার সঙ্গে কথা বললাম। রান্না তো এমনিতেও সবসময় মেজাজটা হট করে রেখে দিত। হ্যাঁ, কারণ ও হচ্ছে মোবাইলে আমাকে সবসময় আবল তাবল বলতে থাকতো, একটু ফুলের উপরের বাগানটা একটু দেখাও না। দেখাতাম, কষ্ট আমারও সহ্য হচ্ছে না। তাছাড়া তুমি কিন্তু ভেবে দেখতে পারো, এই যে আমি বাইরে যাই 10,000 টাকা নেই, হ্যাঁ, তো তুমি যদি আমার কাজটা করে দাও তাহলে আমি টাকা কেন নেব? তোমার টাকা তোমার কাছেই থাকলো, তোমার স্বামীরটা। তো যাক, বাইরে ঝোপঝোপ বৃষ্টি, ওদিকে গরম জল আমি চুলায় দিয়ে আসলাম। আসার পর বাইরেই বসলাম, বসতেই হচ্ছে এদিকে জলটা হয়ে গেল। আমি বললাম, বাবা হয়ে গেছে, চলেন আমি আপনার গরম জলটা বাথরুমে দিয়ে দিই। যাক, বললো, আসো বৌমা, তোমাকে আমি গোসল করাই দিই, লজ্জা পেও না, মেয়ের মতো করেই গোসল করাবো। তো যাকে সত্যি সত্যি আমাকে সে মেয়ের মতো করে খুবই ডলে ডলে সুন্দর করে সমস্ত জায়গা ডলে ডলে গোসল করাই দিল। হ্যাঁ, তো কাপড় দিয়ে নিজেকে আবরণে রেখেছিলাম। বললো, কি লজ্জা পাচ্ছ? এই বলে টান দিয়ে বস্ত্র নিয়ে নিয়ে পুরো জন্মদিনের পোশাক পরিয়ে দিল আমাকে, দিয়ে স্নান করে বের হলাম আমি। তারপর পর আমার শ্বশুরও বের হলো। বের হয়ে আসলাম, আমি ঘরে আসতে আসতেই তাওয়াল পেঁচানো অবস্থায় আমার শ্বশুর চলে আসলো। আসার পর বলতেছে, বৌমা তোমাকে কিন্তু দেখতে খুব ভালো লাগছে, আমার খুবই দারুণ লাগছে, আসো তোমায় একটু আমি তেলটা মালিশ করে দিই। পরে সে মানে আমার পাগুলো খুব সুন্দর করে করে মাসাজ করছিল। হ্যাঁ, আমার খুব ভাল লাগছিল, যেহেতু সারাদিন দৌড়ে লাফিয়ে কাজকাম করি, স্বাভাবিক ব্যাপার ভালো লাগাটা। তো মাসাজ করে দিচ্ছিল, মাসাজটা করতে 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 একদম মানে হাঁটুর উপরে আসলো, হাঁটুর উপর থেকে রানের একদম উপরে চলে গেল। যাওয়ার পর সেখানে খুবই সুন্দর করে মাসাজ করছে, করতে 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 উপরের বাগানে উঠে গেল মাসাজটা। বাগানে উঠে যেয়ে দুই ফুল খুব সুন্দর করে মাসাজ করছিল। অন্যদিকে আমি মানে নিজেকে বিলিয়ে রেখেছিলাম। সত্যি কথা বলতে, একে তো স্বামীর ওইসব কথা কান থেকে মাথা থেকে শরীর থেকে কিছুতেই সরছিল না, তার উপরে শ্বশুর। যাই হোক, এভাবে করতে করতে উনি হচ্ছে হঠাৎ করে উপরের ফুলগুলো যেমনি তারা হাতের দ্বারা মাসাজ করছিল, তেমনি মুখ দ্বারাও মাসাজ চালিয়ে যাচ্ছিলেন। তো এতে করে আমি একদম মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, দিলাম নিজেকে উন্মুক্ত করে। তারপরে উনি খুব সুন্দর করে চলে গেলেন সেই নিচের ফুল বাগানে, যে ফুলের একটি ফুলের 2টি পাতা, সেই পাতা দুটোকে সুন্দর করে 2 সাইড করে নিয়ে ওখানেও সে খুবই মজা করে মধু নিতে থাকে। এইভাবেই বেশ কিছু সময় যায়, আমি আরও পাগল হয়ে যাই। তারপরে হচ্ছে যে উনি গুজে দেয়, গুজে দেওয়ার পরে বাস শুরু। হ্যাঁ, আমি বললাম, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি কি করতে পারবেন আপনি কি করতে পারবেন আমাকে? আমি এই কথা বলতেই আমার শ্বশুর আমাকে বলে উঠল, বৌমা তুমি কি আমাকে বৃদ্ধ মনে করেছো? আরে উপর থেকে বৃদ্ধ হলেও ভিতরে কিন্তু আমি বৃদ্ধ হইনি, বাস তুমি দেখতে থাকো। এই বলেই তো বাস 1.5-2 ঘন্টা পার। তারপরে আমরা অনেক মজা করলাম, তারপরে এগুলো কন্টিনিউ চলতেই থাকে। তো আমার শ্বশুরকে আমি বললাম, কি বাবা এখন কি আর বাইরে যাবেন? বলছে, না, প্রশ্নই ওঠে না, তোমার টাকাটা তোমার থাকলো, আমার কাজটাও হলো, অন্যদিকে তোমার একাকিত্বও কাটলো, আমার একাকিত্বও কাটলো। এই বলে আমাদের কাজটা আমাদের চলতেই থাকে। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।